ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অগ্রগতি নেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানালেন শামা ওবায়েদ। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে চান ভারতের ব্যবসায়ীরা, টাস্কফোর্স গঠনের প্রস্তাব। চাহিদা মতো গ্যাস মিলছে না, রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অহেতুক সরকারকে দায় চাপানো যাবে না বললেন তথ্য উপদেষ্টা। জিয়া খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা, বললেন অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো পয়েন্ট সিস্টেম চালু, চাঁদাবাজি বন্ধ হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 নগরীতে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি জানান, বর্তমান সরকার শুধু বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতিবিরোধী। রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ জানেন। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি বলে জানান তিনি। টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনআস্থা অর্জন সম্ভব। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু বল প্রয়োগের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার ওপর ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। রাজস্ব বোর্ডের সম্মেলনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোনো অগ্রগতি নেই। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন তিনি। জানান, তারপরও এই বিষয়টি খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের এই ধরনের অভ্যাস আছে, সরকারের কাছে এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দ্বিপক্ষীয় চুক্তি করে শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষতি করেছেন। জানান, সরকার মিয়ানমার সরকারেরও ওপর আস্থা রাখতে চায়। কয়েকদিন আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকার বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে বলে জানান তিনি। দেশটির রাষ্ট্রদূত ইউ শোয়েমের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের আলোচনার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে তিনি জানান। প্রথম 3-4 বছরেই এই সমস্যার সমাধান করা দরকার ছিল বলে তিনি মনে করেন।
প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। রাজনীতিকে বাইরে রেখে বাংলাদেশ ভারতের ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নিতে চায় ভারতের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। দুই দেশের বাণিজ্যে গতি আনতে প্রযুক্তি ও অবকাঠামো সহ দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে দুইটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। রাজধানীর মতিঝিলে FBCCI কার্যালয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। CII প্রতিনিধিরা জানান, স্বাস্থ্য, প্রযুক্তি, AI ও সৌরশক্তি সহ 8টি খাতে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী তারা। বলেন, গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে বের হতে হবে, তবে সবার আগে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি জরুরি। এ সময় FBCCI এর প্রশাসক ফজলুল হক জানান, দুই দেশের মধ্যকার শুল্ক ও অশুল্ক বাধাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে চায় FBCCI। পলিটিক্স বা ন্যাশনাল ইন্টারেস্ট সেটাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, বাট মোদ্দা কথা হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসাটাকে এগিয়ে নিতে চাই। বোথ দ্য ওয়েতে আমাদের অনেক স্কোপ আছে এবং এই ক্ষেত্রে আমরা যৌথভাবে CII এবং FBCCI এর সম্পর্ক দীর্ঘদিনের। আমরা কি করে ট্রাস্টটাকে বাড়াবো? যদি কথাবার্তা ডায়ালগ যদি আমরা বিজনেস টু বিজনেস না করি তাহলে নানাবিধ সমস্যা থেকেই যাবে, সেগুলোকে কোনোদিন অ্যাড্রেস করা যাবে না এবং তার যে একটা জায়গায় সামওয়্যার উই উইল হ্যাভ টু বিগিন। আর অবভিয়াসলি আমাদের ইন্টারেস্ট আছে এখানে বিজনেস করার এবং বাংলাদেশের সাথে বিজনেস করার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারত বাংলাদেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্কে অগ্রগতি হলে দুই দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য সুখকর হবে। দেশে জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষের কথাও জানান তিনি। এদিকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সরকারের যথাযথ পদক্ষেপের কারণে এবছর পেঁয়াজ আমদানি করতে হবে না। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন ভারতের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বেনাপোলে কার্গো হ্যান্ডলিং আরও সহজ করার দাবি জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছেন তারা। দ্রব্যমূল্য নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তাদের কিছু সমস্যার কথা বলে, তার মধ্যে একটি হচ্ছে ল্যান্ড বর্ডার জনিত সমস্যা। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরো বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে এটা আরো যদি ফ্যাসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। এদিকে কৃষি মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সারা দেশে কৃষিকাজে ব্যবহৃত সব পাম্পকে সৌরবিদ্যুৎ পরিচালিত পাম্পে রূপান্তরিত করতে চায় সরকার। এতে বিপুল পরিমাণ ডিজেল ও বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে, বিশেষ করে আমার এগ্রিকালচার মিনিস্ট্রিকে কঠিনভাবে বলেছে যে যত দ্রুত পারেন এটা ডেভেলপ করেন, যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করা হোক। সেটা হলো আমরা সারা বাংলাদেশে যত পাম্প আছে সমস্ত পাম্পদেরকে আমরা সোলারে কনভার্ট করতে চাই এবং এই বছরে আমরা প্রায় 60-62 হাজার করার জন্য একটা প্রিপারেশন নিয়েছি। ইনশাআল্লাহ ফান্ড যদি অ্যাভেলেবেল হয় আমরা ওইটাতে হাত দেব। এতে করে যেটা হবে, আমার লক্ষ লক্ষ টন লিটার বা গ্যালন ডিজেল সেভ হবে, এনভায়রনমেন্ট সুস্থ থাকবে, ইলেকট্রিসিটি সেভ হবে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর CNG স্টেশনগুলোতে যানবাহনের লাইন কিছুটা কমলেও এখনও মিলছে না চাহিদা মতো গ্যাস।
যদিও গতকাল ঢাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের 2টি বয়লারই সচল হলেও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার সেভাবে বাড়েনি। এতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকেরা সমস্যায় পড়েছেন সবচেয়ে বেশি। তারা বলছেন গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় আয় অনেক কমে গেছে। আর সিএনজি পাম্প মালিকেরা বলছেন সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এখানে একটু লাইন কম, কিন্তু প্রেশার একেবারে নেই। 30-40 প্রেশার দিয়ে আমাদের কোনো কিছু হয় নাকি? একটা যাত্রী নিয়ে যাইতে সব শেষ। 32 টাকা ঢুকছে, আমি আবার লাইনে দিছি, মনে করেন 2.5 ঘন্টা হয়েছে। এই 32 টাকার গ্যাস আমি 2টা টিপ মারছি, আমার এখন আবার নেই। সরকার যদি ব্যবস্থা নিত আমরা খুশি হতাম। আর সব পাম্পে সিএনজি রে গ্যাস দেয় না। আমাদের গ্যাসের অনেক প্রবলেম, তো আমাদের এক হিসেবে না গ্যাস দিবে, না বন্ধ করে দিবে, আর না দাম বাড়াই দিবে, দুইটা একটা করবে। বুঝতে পারছেন, আমাদের অনেক সমস্যা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি সমস্যা নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের জীবন সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, অহেতুক সরকারকে দায় চাপানো ঠিক হবে না। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে। জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি ও পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তি নির্ভর সমালোচনা ও গ্রহণযোগ্য প্রস্তাবে গণতান্ত্রিক ব্যবস্থায় বেশি কার্যকর। অন্যের পাপের জন্য মানুষের কষ্ট হচ্ছে, সেটা দায় নিয়ে কষ্টটা কিছু মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন। প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে মানুষকে মানে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, তার প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয়ের সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল। আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপির দর্শনকে সামনে রেখেই বর্তমান সরকার দেশ গড়বে বলে প্রত্যাশা তাদের। আহমেদ সরারের রিপোর্ট। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে 3 সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং সাবেক আমলা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে 15 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান এই 4 নেতা। এই সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থায়ী কমিটির সদস্যরা জানান, ছাত্র জীবন থেকেই তারা এই দলের রাজনীতির সাথে জড়িত। জিয়ার দর্শনকে ধারণ করেই দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছে, সেটা যাতে দ্রুতগতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে, সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। নেতারা বলেন, পিতামাতার মতোই পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা দল এবং সরকারের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে উন্নয়নের গতিকে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে, সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। উনি যখন যেখানে যেই সমস্যা হচ্ছে ওইটার সমাধান করার চেষ্টা করছে। মর্নিং শোজ দ্য ডে। দিনের প্রথমে আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। বর্তমান সরকার
সরকার যেভাবে কাজ শুরু করেছে সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেও নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কোনো প্রার্থী। আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেল 4টার পর সাংবাদিকদের ইসি সচিব বলেন, বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। 20 অগস্ট দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত জাতীয় সংসদ সভাকক্ষে ভোট হবে। ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। ওই দিনই ব্যালট পেপার সরবরাহ করবে ইসি। ব্যালট পেপার হবে সাদা রঙের উপর কালো প্রিন্ট। এ সময় ইসি সচিব আরও বলেন, ভোট গ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। 24 জুলাই 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে 6 অগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একক প্রার্থী না থাকায় 1991 সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে সড়কে ট্রাফিক অনিয়মের পাশাপাশি সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টার ল্যাপটপের বাটন চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু করা এই ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশ যে পক্ষই চাঁদাবাজি করুক না কেন তা আর ক্যামেরার নজরদারির বাইরে থাকবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 250 কিলোমিটার অংশকে স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনতে 1470টিরও বেশি আধুনিক AI ক্যামেরা বসানো হয়েছে। এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজড এনি ভেহিক্যাল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে 14টি বাস নিয়ে চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা। আগামী 6 মাসের মধ্যে 100টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শুধু উদ্বোধন নয়, এই সেবাকে টেকসই এবং আরও যাত্রী বান্ধব করাই সরকারের মূল চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির নতুন উদ্যোগ মহিলা বাস সার্ভিস। প্রথম ধাপে 14টি বাস নিয়ে শুরু হলো এই সেবা। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস চলবে নির্ধারিত রুটে। প্রতিটি বাসে থাকছে জিপিএস সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর কথা জানান তিনি। কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। গণপরিবহনের চালক হিসেবেও এগিয়ে আনতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। প্রশিক্ষণের মাধ্যমে নারী চালকদের প্রস্তুত করা হয়েছে বলে জানান বিআরটিসি চেয়ারম্যান।
ড্রাইভারদেরকে আমরা গাজীপুরে একেবারে আবাসিক ট্রেনিং দিয়ে 2 মাসের মধ্যে তাদেরকে মানসিকভাবে এবং কারিগরিভাবে দক্ষতা সৃষ্টি করে তাদেরকে আজকে আমরা গাড়িতে উঠিয়েছি এবং পাশাপাশি 30% ড্রাইভার আমরা যাতে ভবিষ্যতে ইভি বাস আসলে যাতে ড্রাইভার সৃষ্টি করতে পারি সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি। নতুন এই সেবায় চালকের আসনেও থাকছেন নারী। প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বাসের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন তারা। মহিলা বাস সার্ভিসে যে নারী চালক হিসেবে আমি অংশগ্রহণ করতে পারবো এটা, এবং নারীদেরকে নিরাপদ সড়কে যে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া বা ফেরত নিয়ে আসার যে ব্যাপারটা এটা করতে পারবো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি যে একটা ভালো উদ্যোগ হয়েছে এটা। আগামী 3 মাসে 50টি এবং 6 মাসের মধ্যে 100টি বাস চালুর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করতে 200টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে 100টি বাস নারীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের 4 কোটি পরিবারে অর্থনৈতিক সুরক্ষার নতুন অধ্যায় রচনা করেছে বিএনপি সরকার। মাত্র 6 মাসে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি চূড়ান্ত হয়েছে স্বাস্থ্য খাতে 80% নারী নিয়োগের সিদ্ধান্ত। দ্রুততম সময়ে চাঞ্চল্যকর কয়েকটি নারী ধর্ষণ ও হত্যা মামলার বিচার করে দেওয়া হয়েছে কড়া বার্তা। তবে বিশ্লেষকরা বলছেন, নারীদের অগ্রযাত্রা টেকসই করতে সরকারকে পাড়ি দিতে হবে অনেক পথ। জিয়াউল হক সবুজের রিপোর্ট। নারীর ক্ষমতায়নে বিএনপির রূপরেখা নতুন নয়। 90-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু ছিল এক যুগান্তকারী মাইলফলক। সেই ঐতিহ্য বহন করে তারই উত্তরাধিকার তারেক রহমান হাতে নেন নারীদের স্বনির্ভর করার নতুন এক কর্মসূচি। নারী ক্ষমতায়ন বলতে আমরা মনে করি যে তাদেরকে স্পেসটা করে দেওয়া, যে জায়গাতে আছে সেখান থেকে নিজেকে যেন বিকশিত করতে পারে। নারীদের শিক্ষা ব্যবস্থাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করার জন্য আমরা কাজ করছি। আমরা যেখানে পারছি সেখান থেকে আমরা চেষ্টা করছি যে মেয়েরা যেন এগিয়ে আসে এবং তারা এই যে পারিবারিকভাবে যে ফ্যামিলি কার্ডটা, তাদের কিন্তু পারিবারিকভাবে কতটা মানসিক শক্তি দিচ্ছে যে এলাকাতে ফ্যামিলি কার্ড হয়েছে, আপনি তো একবার সেই ওয়ার্ডটাতে ঘুরে আসেন, আপনি এটা বুঝতে পারবেন এবং এই চাহিদাটাই কিন্তু প্রকাশ করে যে এটা আসলে ইম্প্যাক্টটা কত ভালো করছে। বিএনপি সরকার ক্ষমতায় এসেই নারীদের জীবনযাত্রায় গতি বাড়াতে 4 কোটি পরিবারে 2,500 টাকা করে ভাতা চালুর উদ্যোগ নেয়। নারীদের নিরাপত্তা নিশ্চিতের কড়া বার্তা দিতে মাত্র 6 কার্যদিবসেই চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মাধ্যমে দেখিয়েছে নতুন এক দৃষ্টান্ত। নেওয়া হয়েছে সহজ শর্তে ঋণ ও স্বাস্থ্য খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও। নারীর ক্ষমতায়নের জন্য এবং স্বনির্ভরতার জন্য ফ্যামিলি কার্ড। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের বিষয়, যার ভিতরে 80% হবে নারী। এই ওভারঅল লক্ষ্য হচ্ছে আমাদের যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন, যারা তৃণমূলে মানুষ রয়েছেন, কিভাবে ওনাদেরকে আরও বেশি স্বনির্ভর করা যায়, কিভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। সরকারের প্রথম 6 মাসেই ভালো ফলাফল করা ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পাশাপাশি চাকরিতে নারীদের অগ্রাধিকার দিচ্ছে সরকার। নারী শিক্ষা প্রসারে অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টিরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মজীবী নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস। এসব উদ্যোগ প্রশংসনীয় বললেও নারীর নিরাপত্তায় এখনও বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সরকারের জায়গা থেকে আমাদের সবসময় চাওয়া থাকে যে সে একটা ইতিবাচক অবস্থান নেবে, যে এই সরকার নারী নির্যাতনকে একেবারেই না বলছে। নারী যখন যাচ্ছে বিচারের জন্য, সে ওই থানাটা, সেই আদালতটা কোনোভাবেই নারী বান্ধব না। সরকার তার কাঠামোগত চেঞ্জ আনতে পারে, তার পলিসিতে চেঞ্জ আনতে পারে, তার পরিকল্পনায় চেঞ্জ আনতে পারে। ডিজিটালাইজেশন হওয়ার ফলেও যে কত ধরনের চ্যালেঞ্জের মধ্যে নারীরা পড়ে, তো আমাদের চাওয়াটা হচ্ছে যেই সুবিধাটাই সরকার দিতে চাক না কেন, সত্যিকার অর্থেই যেন নিপীড়িত মানুষ এবং যেহেতু নারীদের জন্য আমাদের একটা আলাদা ফোকাস থাকে, তারা যেন পায়। নারীদের সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে কাঠামোগত সংস্কারের সুপারিশ নারী অধিকার কর্মীদের। আমরা 30টি নারী আসনে কি চেয়েছিলাম যে এখানে ইলেকশন হোক, এটা কিন্তু সিলেকশনই থাকছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্য প্রযুক্তির যাত্রা এখানেই থেমে থাকবে না, আরও বহুদূর এগিয়ে যাবে। সকলের অগ্রযাত্রা যাতে সঠিক পথে থাকে তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে ভবিষ্যতে ডিজিটাল ইকোসিস্টেমের পরিধি ও দক্ষতা আরও বাড়বে। প্রযুক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে না পারলে অজানা বিপদের মুখোমুখি হতে হবে। সবাই যেন প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, প্রযুক্তি যেন অপব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জহিরুদ্দিন স্বপন। প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর কাছে বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনাময় বাজার, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে আমাদেরকে ডিজিটাল ইকোসিস্টেমের ক্ষমতা দক্ষতা আরও বাড়বে এবং আমাদেরকে এখানে এনগেজ হওয়ার জন্য আমাদেরকে একঝাঁক উদ্ভাবনী মানুষ এখানে আরও অনেক বেশি কর্তৃত্ব করবেন, নেতৃত্ব দিবেন। এই পরিস্থিতি কিন্তু শুধু এখানে দাঁড়িয়ে থাকবে না, এই পরিস্থিতি কিন্তু আমাদেরকে আরও অনেক দূর নিয়ে যাবে। কিন্তু সেই যাত্রাপথটা চোরাগলির মধ্যে হবে নাকি সেই যাত্রাপথটা আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে হবে, এটা আমাদেরকে কিন্তু খুব নিশ্চিত করতে হবে। ভেরি মাচ রিলেভেন্ট। জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। রাজধানীর মতিঝিল এইচবি কলোনিতে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের মা ও আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ও মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তার যোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনারই সুযোগ্য পুত্র আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ভূমিকা রেখে যাব, যাতে আগামী দিনে আমরা একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতি করতে পারি। সেই আশাবাদ বা প্রত্যাশা আপনাদের থেকে করছি। প্রতিশ্রুতি রক্ষায় ৬ মাসে সরকার মোটা দাগে ব্যর্থ হয়েছে দাবি করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে বিএনপি সরকার। মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ৬ মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সরকারের অন্যতম ব্যর্থতা। একই সঙ্গে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি তার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও নির্যাতন বৃদ্ধি, সীমান্ত হত্যা এবং অন্তর্বর্তী এলাকায় পুশিন ঠেকাতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মিয়া গোলাম পরোয়ার। জুলাই গণ অভ্যুত্থানই প্রমাণ করেছে দীর্ঘদিন অন্ধকার থাকতে পারে না। একটি অন্ধকার যুগের পর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মারুফ কামাল খান রচিত রাজনীতির সদরে অন্দরে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, অন্ধকার যুগের পর এখন সবাই নবজাগরণের মতোই জেগে উঠেছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সচেতন পাঠকের জন্য রাজনীতির সদরে অন্দরে বইটি গুরুত্বপূর্ণ দলিল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সচেতন পাঠকের জন্য বইটি অজানা তথ্য দেবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, পাবনা ৪ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস এবং সূচিপত্রের প্রকাশক ও প্রধান নির্বাহী সাইদ বাড়ি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটকে একটি মাইক্রোবাস দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
হাসপাতালের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। এ সময় মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং দেশের মানুষের কল্যাণে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে শিশুদের চিকিৎসা সেবায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর এম এ কামাল, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুর রকিব, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক নিগার সুলতানা, সহকারী মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সহ পূবালী ব্যাংক ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইরানের সাথে আলোচনা আর যুদ্ধবন্ধের পথে বাধা হয়ে দাঁড়ালে উপসাগরীয় মিত্র ওমানে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হরমুজ আমেরিকার নিয়ন্ত্রণে আছে দাবি করে তেহরানের সঙ্গে সমঝোতা স্মারকের মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে হরমুজ নিয়ে ইরানের সঙ্গে ওমানের কোনো চুক্তি মানা হবে না। এই অগ্রগতি থামাতে প্রয়োজনে মার্কিন বাহিনী ওমানে হামলা চালাবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন। এই প্রসঙ্গে ফক্স নিউজে আলাদা সাক্ষাৎকারে ওমানের বিষয়ে অকথ্য গালাগাল করেছেন ট্রাম্প। ওভাল অফিসে সিএনএন সহ একাধিক সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণ করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে 60 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ায় এর সময়কাল বাড়াতে তেহরান অনুরোধ করছে। যদিও ট্রাম্পের এমন দাবি একতরফা উল্লেখ করে অনুরোধের কথা অস্বীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের তাসনিম নিউজকে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মুহেব্বি জানিয়েছেন, সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে তেহরান ওয়াশিংটন পরোক্ষ আলোচনার দাবি অসত্য। তার মতে, ইরানে আগ্রাসনের যুদ্ধে পরাজয় ও হতাশার কারণে বিভ্রম আর দুঃস্বপ্ন থেকে কল্পনার মধ্যেই আছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হুমকি মাথায় নিয়ে হরমুজ সহ আঞ্চলিক অস্থিরতা নিয়ে আলোচনা করতে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ওমানের সুলতান থাইথাম বিন তারিক। আবুধাবিতে তার সঙ্গে বৈঠক করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।